তো আজকে আমরা আপার প্রাইমারি টেট 2015-তে যে পরীক্ষাটা হয়েছিল সেই কোয়েশ্চেনটা ধরে প্রশ্নের মান সম্পর্কিত প্রত্যেকটা অধ্যায়ে যেসব প্রশ্নগুলো এসেছে সেই সমস্তটা স্টাডি করব ডিটেলে, পরীক্ষার স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব এবং সাবজেক্ট স্পেসিফিক ধারণাগুলো কেমন থাকবে, কিভাবে সেই অ্যাপ্রোচটা থাকবে, কি অ্যাপ্রোচে পড়াশোনা করতে হবে সেটাও এখানে আলোচনা করব। তো 150 নাম্বারের টেট পরীক্ষা, সময় 90 মিনিট, 1.5 ঘন্টা সময়, এবং সেখানে দেখুন বাংলা, ইংরেজি এই যে কোনো দুটো এখান থেকে সেখানে 30-30-60 নাম্বার থাকছে, প্রত্যেকটা প্রশ্ন 1 নাম্বার করে। গণিত এবং বিজ্ঞান, প্রথমত চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, সেখানে 30 নাম্বার, এবং গণিত অথবা সমাজবিদ্যা সোশ্যাল স্টাডি সেখানে 30-30-60 নাম্বার, টোটাল 150 নাম্বারের পরীক্ষা। কোয়েশ্চেন কেমন এসেছিল আমরা পেডাগজি পোর্শন থেকে দেখব। কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন? কোয়েশ্চেনগুলো পড়া যাচ্ছে? কোয়েশ্চেন দেখা যাচ্ছে না? জাস্ট আ মিনিট। ওকে, এবার ঠিক আছে। হ্যাঁ, দেখুন এখানে পেডাগজির কীরকম প্রশ্ন এসেছিল, কী রকম মান ছিল প্রশ্নের। শিক্ষার্থীকে জানার কার্যকর উপায় হলো, ডাইরেক্ট কোয়েশ্চেন, কোনো ইনফরমেশন চাওয়া হয়নি, শিক্ষার্থীকে জানার উপায়। খুব সহজে উত্তরটা আপনারা করতে পারবেন। দেখুন, মূল্যায়ন করে জানতে পারবেন, তার সাথে খেলে, তার বাড়িতে গিয়ে, নাকি পর্যবেক্ষণ করে। উত্তরটা দেওয়ার চেষ্টা করুন। অপশন এ বলছেন। দেখুন, কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়তে হবে, দরকার হলে ইংলিশ ভার্সনটাও পড়ে নিতে হবে। কি বলতে চাও, কি জানতে চাওয়া হয়েছে? শিক্ষার্থীকে জানার কার্যকর উপায়, ইফেক্টিভ ওয়ে টু নো অ্যাবাউট এ স্টুডেন্ট। ইফেক্টিভ ওয়ে, দেখুন পড়া, কোয়েশ্চেনটা পড়ে আপনি উত্তরটা বলে দিতে পারবেন। কোয়েশ্চেন পড়ার মাধ্যমটা আপনাকে ভাবতে হবে। আপনি সাধারণভাবে পড়লে হবে, ভেঙে ভেঙে বুঝতে হবে। শিক্ষার্থীকে জানার উপায় হলো এটা, শিক্ষার্থীকে জানার কার্যকর উপায় হলো এটা। এটার জন্য কিন্তু অনেক পড়তে হয় এরকম নয়, একটু ভাবলেই বুঝতে পারবেন। যখনই কার্যকর কথা চলে আসছে, যখনই একটা বিশেষণ সেখানে চলে আসছে, তার মানে তাকে কিন্তু আপনি সেখানে আপনাকে মূল্যায়ন করতে হবে, ইভ্যালুয়েট করতে হবে। কার্যকর উপায়, পর্যবেক্ষণ তো করাই যায়, সবাই করতে পারে পর্যবেক্ষণ, কিন্তু মূল্যায়ন যখন করবেন তবেই সেটা কার্যকর হবে, সেটা ইফেক্টিভ হবে, কাজে লাগার মতো হবে। তারপরেরটা দেখুন, একজন ছাত্রকে অপর একজন সহপাঠী বারবার বিরক্ত করলে আপনি কি করবেন? শাস্তি দেবেন, আলাদা বসার ব্যবস্থা করবেন, সহপাঠীকে পরামর্শ দেবেন, নাকি অভিভাবককে ডেকে পাঠাবেন? একদম, প্রথম আপনার কাজ হবে, শাস্তি তো একেবারেই নয়, আলাদা বসাটাও কোনো পজিটিভ ওয়ে নয়, সরাসরি শটান গার্জেনের কাছে চলে যাওয়াটাও ঠিক নয়। তাহলে তাকে কাউন্সেলিং করতে হবে, পরামর্শ দিতে হবে তাকে। ইংলিশ ভার্সানটা এই কারণে দেখে নেওয়াটা জরুরি, ইংলিশ ভার্সানটা দেখলে আপনি ব্যাপারটা পরিষ্কার হবে আপনার কাছে। ভাষা এমন একটা জিনিস, তার মধ্যে লুকিয়ে আছে উত্তর। তো তাহলে কাউন্সেলিং, তাকে পরামর্শ দেয়া, তাহলে এটা হচ্ছে সবচেয়ে প্রথম কাজ। একেবারে যখন চরম পর্যায়ে চলে যাবে তখনই একমাত্র অভিভাবককে ডাকা, তার আগে না।
শিক্ষক কিভাবে প্রতিভা সম্পন্ন ছাত্রছাত্রীদের চিহ্নিত করবেন? বলুন এখানে উত্তর কি হবে? প্রতিভা সম্পন্ন ছাত্রছাত্রীদের কিভাবে চিহ্নিত করা যাবে? আর কেউ বলুন, বলুন একটু, সকলে বলার চেষ্টা করুন। এগুলো খুব সহজ প্রশ্ন, সাধারণ বুদ্ধি দিয়ে এগুলো করা যায়, এর জন্য অনেক পড়তে লাগে না। বাকিরা বলুন। আপনাকে মানে সবচেয়ে বেশি যেটা মনে হচ্ছে সঠিক সেটাই উত্তর করতে হবে না, দুটো তো করতে পারবেন না, যে কোনো একটা বলুন। বেশ, তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে তাদের আচরণ দেখে আপনি এটা চিনতে পারবেন। দেখুন, প্রতিভা সম্পন্ন শিশুদের পরীক্ষার ফল দেখে কিন্তু চেনা যায় না। শুধুমাত্র এটা কথা নয়, হ্যাঁ যায়, কিছুটা তো যায় বটেই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে, কারণ সেটাতেই ওভারঅল অবজারভেশনটা আপনি করতে পারছেন। পরীক্ষায় আপনি শুধু তারা উত্তর দিতে পারছে কিনা সেটা জানতে পারছেন, আর হয়তো আপনি মধ্যম মানের প্রশ্ন করেছেন, মধ্যম মানের প্রশ্নে একটা প্রতিভা সম্পন্ন ছাত্রছাত্রী যে নাম্বার পেয়েছে, বাকিরাও যারা একটু মধ্যম প্রতিভা যাদের আছে তারা কিন্তু সেই নাম্বার পাবে, একই প্রায় নাম্বার, আপনি সেটাকে সঠিকভাবে আপনি খুঁজে বের করতে পারবেন না। সব থেকে বেস্ট হচ্ছে আপনি শ্রেণীকক্ষে তাদের আচরণটা দেখে তখন কিন্তু আপনারা জানতে পারবেন যে এই স্টুডেন্ট হচ্ছে প্রতিভা সম্পন্ন। এটা হচ্ছে বেস্ট আনসার। রেজাল্টে সবটা প্রতিফলিত হয় না। শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে শিক্ষকের সবচেয়ে ভালো উপায় কি? অপশন এ। আর কেউ বলবেন? সকলে চেষ্টা করুন, এগুলো আবারও বলছি এটা খুব সহজ। অপশন এ। এখানে বাকি অপশনগুলো একেবারেই মানে মেনে নেয়ার মতো নয়। বক্তৃতা দিয়ে কোনো কাজ হবে না, নালিশ করাটা তো একেবারেই নয়, শাস্তি দেওয়াটা আরও বেশি। সুতরাং দলগত কার্যভার দিয়ে শৃঙ্খলা রক্ষা করানো যেতে। নেক্সট, শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ। অপশন বি। বাকিরা? এটাই সব থেকে বেশি মনে হচ্ছে, কারণ মুখস্থ ক্ষমতার উপর তো ডিপেন্ড করে না, আর সেটা কাম্য নয়। ঘন ঘন পরীক্ষার আয়োজনটা না থাকাটা ব্যর্থতার কারণ হতে পারে না, শিক্ষককে অনুসরণ না করাটাও শুধু হতে পারে না, কারণ শুধু শিক্ষককে অনুসরণ করা কারণ নয়। তো আত্মস্থ করে যদি সে পারে তাহলে সে অবশ্যই ব্যর্থ হবে না। সুতরাং এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এখানে ফ্যাকচুয়াল কোয়েশ্চেন দেওয়া হয়েছে, আমি এখন এইগুলো আপনাদের কাছ থেকে উত্তর চাইবো না। ওভারঅল আমরা দেখব আরও কী ধরনের কী প্রশ্ন আসছে, আপনারা তাহলে একটা আইডিয়া পাবেন। ঠিক আছে, ফ্যাকচুয়াল কোয়েশ্চেন আমি এখন যাচ্ছি না। বুদ্ধির উপাদান বলুন বা শিক্ষাকেন্দ্রিক শিক্ষার সাহিত্য পাঠ শিশুর ক্ষেত্রে প্রয়োজনীয় কারণ কি? বি। হ্যাঁ, বাকিরা বলুন। বি। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে সাহিত্য পাঠ করলে অনেক জ্ঞান বেড়ে যায়, এটা সব ক্ষেত্রে সঠিক নয়। সাহিত্যটা কী ধরনের সেটার উপর ডিপেন্ড করছে, সুতরাং এটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। কঠিন কঠিন শব্দ আয়ত্ত হয়, এটাও নয়, এবং এটা কাম্যও নয়। চরিত্র গঠন সাহিত্য পাঠ করে কখনো হয়নি কারো, সুতরাং কল্পনা বিকশিত হয়
এটাই হচ্ছে সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। শিশুদের মধ্যে ব্যক্তি বৈষম্য দেখা যায় কিসের কারণে? বেশ, সকলে চেষ্টা করুন একটু, বাকিরাও। অপশন ডি হবে, কারণ শুধুমাত্র বংশগতি নয়, এই অনলি যেখানে দেয়া থাকবে এইগুলো শব্দ দেখেই বোঝা যাবে এটা হতেই পারে না। অনলি থাকা মানে এগুলো হচ্ছে একটা এক্সট্রিম স্টেটমেন্ট, শুধুমাত্র এটাই বোঝায়, অনলি, আর অন্য কিছুই নয়। তো এই ধরনের প্রশ্ন যেখানেই থাকবে এখানে এরকম ধরনের শব্দ যেখানে থাকবে সেগুলো সাধারণত উত্তর হয় না। তো যাই হোক, এমনিও আমরা জানি যে একটা শিশুর মধ্যে তার ব্যক্তিত্ব গড়ে ওঠে দুটোর কারণ, একটা হচ্ছে বংশগতি আর দ্বিতীয় হচ্ছে পরিবেশ। তো সঠিক উত্তর হচ্ছে ডি। কোয়েশ্চেন নাম্বার 10 দেখুন, বারবার একই বানান ভুল করার সম্ভাব্য কারণ কি? বাকিরা বলুন। অপশন এ, লার্নিং ডিসেবিলিটি, এটাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। দিয়ে সে শিখতে পারছে না বলেই বারবার সেটা ভুল করছে। ভুল করার প্রবণতাটা তো কোনো গুণ নয়। যাই হোক, এখানে আমরা ওভারঅল পেডাগজি যদি কোয়েশ্চেন দেখি, দেখবেন এগুলো সাধারণ বুদ্ধি দিয়ে শিক্ষার্থীদের কীভাবে উদ্বেগ দূর করবেন, ঠিক আছে, উচ্চ মেধা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু বিষয় বলা হচ্ছে। এবং অপশানগুলো দেখলে, এবং যেটা আপনাদের প্রথমে বলছিলাম যে প্রয়োজন হলে ইংলিশ ভার্সানটা পড়ে নেবেন, সেটা বোঝার একটু সুবিধা হবে আরেকটু, কারণ ভাষাটা খুব ইম্পর্টেন্ট বিষয়। বলার ভঙ্গিটা আলাদা হয়ে যাচ্ছে, ইংরেজিতে বলার ভঙ্গি একরকম, বাংলাতে বলার ভঙ্গি একরকম, আপনি কনফিউজড হয়ে যাবেন শুধু একটা পড়লে। দুটোই যদি পড়ে নেন দেখবেন আপনার কাছে অনেক বেশি পরিষ্কার চিত্রটা উঠে আসছে। তো ইংলিশ ভার্সানটা এই জন্য খুব ইম্পর্টেন্ট। তো দুটো পড়ে নেবেন একসাথে, কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবেন এই প্রশ্ন কিন্তু একেবারেই সহজ প্রশ্ন। এখানে ভাইগটস্কির মত একটা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন দেওয়া হয়েছে, আধুনিক শিক্ষা ব্যবস্থা কী ধরনের, ধারণা বলতে কি বোঝায়, জীবন বিকাশে কোন স্তরে শিশু প্রথম কথা বলতে শেখে। একদমই সহজ ধরনের প্রশ্ন, শিক্ষার্থীদের আগ্রহ কীভাবে বজায় রাখা সম্ভব ইত্যাদি, এই 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 জিনিসগুলো সাধারণ বুদ্ধি দিয়ে আপনারা কিন্তু সলিউশন করতে পারবেন। আমি এইটা দেখাচ্ছি এই কারণে 2015 সালে প্রশ্ন এসেছিল। প্রথম কথাই হচ্ছে, পেডাগজি খুব বেশি কঠিন প্রশ্ন কোনো পরীক্ষাতেই হয় না বা হওয়া সম্ভব নয়। বাঁধা ধরা সিলেবাস রয়েছে, কিছু ফ্যাকচুয়াল ইনফরমেটিভ যেগুলো বললাম সেটা আপনারা সিলেবাস কভার করলে খুব ভালো করে উত্তর করতে পারবেন সাধারণ বুদ্ধি দিয়ে এবং লজিক্যালি অ্যানালিসিস করে। আপনার কিন্তু কনসেপ্ট এই কারণে বিল্ড করতে হবে। পুরো অধ্যায়টা পড়ার সময় আপনাকে সেই অধ্যায়ের একটা ধারণা সেটা যেন খুব ভালোভাবে তৈরি হয়, তাহলেই আপনি কিন্তু সঠিক উত্তর দিতে পারবেন। কমন সেন্স দিয়ে অধিকাংশ প্রশ্নের উত্তর করতে পারবেন। এটা আপনারা সিটেটের যদি কোয়েশ্চেন দেখেন সেখানেও দেখবেন জিনিসটা সেম, একই রকম। তো এই জায়গাটা হচ্ছে এইভাবে আপনারা অ্যাপ্রোচটা রাখবেন যে হ্যাঁ, কিছু ফ্যাকচুয়াল থাকবে ইনফরমেশান, সেগুলো খুব ভালো করে নেব এবং তার সাথে সাথে অধ্যায়গুলো আমরা ভালো করে বুঝব। আচ্ছা, এবার আমরা বাংলাতে চলে আসব। একটা গদ্যাংশ দেয়া হয়েছে এবং সেটার উত্তর জিজ্ঞাসা করা হয়েছে। সেখান থেকে দেখুন ব্যাকরণের কিছু প্রশ্ন আছে। পরিহার এর পদান্তর, ধর্মান্ধতা শব্দের অর্থ, প্রবাদ শব্দের অর্থ, বিজ্ঞানী, এটা প্যাসেজটা থেকে কোয়েশ্চেন, প্রত্যয় বিশ্লেষণ, সমাস, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন দেওয়া হয়েছে। আবার একটা তারপরে কবিতা দেওয়া হয়েছে, সেখান থেকে প্রশ্ন আসছে। এইগুলো বুঝতে হয় একটু, মানে কবিতা এই ধরনের যদি থাকে বা গদ্যের ক্ষেত্রেও তাই, গদ্যটা একটু সহজ হয় বেশি।
কবিতাটা কি বলতে চাওয়া হয়েছে অনুধাবন করে নেওয়া। তো হৃদয় কি পদ, বেশিরভাগই দেখবেন এখানে ব্যাকরণ থেকে প্রশ্নটা বেশি আসছে, প্রত্যয়। ঠিক আছে, এইবার তারপরে বাংলার যে পেডাগজি পার্ট বি, সেখান থেকে প্রশ্ন। উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রদীপন, টিচিং লার্নিং মেটেরিয়াল যেটা বাংলার ক্ষেত্রে, সেটা কোনটা? দেখো অপশান ডিতেই উত্তর বলা আছে পরিষ্কার। ভাষার লিঙ্গফেন পদ্ধতি, বানান ভুলের প্রতিকার কিভাবে করবেন, শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়লে কি করবেন। তো এই যে পেডাগজির যে পোর্শনগুলো, সেটা কিন্তু তুলনামূলক সহজ, এবং যখনই আপনারা ল্যাঙ্গুয়েজের বিষয়টা আসছে বাংলা ইংরেজির, তখন আপনাদের কিন্তু ব্যাকরণের দিকটা, কারণ সেটা আপনাকে খুব সাবধানে করতে হবে, ব্যাকরণটাই কিন্তু খুব ভালো করে শিখতে হবে। বাকি যে পোর্শনটা থাকবে, সেটা পেডাগজি হোক বা ডাইরেক্ট প্যাসেজ থেকে যে প্রশ্ন, সেটা খুব সহজে আপনি উত্তরটা করে দিতে পারবেন। একদমই যদি দেখেন খুব সাধারণ মানের প্রশ্ন, ইংরেজির ক্ষেত্রেও তাই। একটা কবিতা দেয়া আছে, সেখানে আহ, এখানে যখনই কবিতা ব্যাপারটা আসবে, এটা দেখলে কোয়েশ্চেন দেখলে বুঝতে পারবেন কবিতার বিষয়বস্তুটা কি বলতে চাওয়া হয়েছে। কোন কবিতার লাইনগুলোতে খুব সহজ যে বিষয়টা থাকে, গদ্যতে যতটা সহজ কবিতাটা ততটা সহজ নয়, সেটা বুঝতে হয় কি বলতে চাওয়া হয়েছে। তো এখানে সেই ধরনের প্রশ্ন কিন্তু রয়েছে। জেনারেল টোন অফ দ্য পোয়েম ক্যান বি ডিসক্রাইব অ্যাজ হোয়াট মেড ফিউচার্স সানবিম টয়েল। তো ইফ এনিথিং ইজ কেপেবল অফ ওয়েকনিং হিম ইট ইজ। তাহলে পুরো ব্যাপারটা বুঝে নিলে আপনি এটা উত্তর করতে পারবেন। এখানে এখানে দেখুন খুব বেশি ব্যাকরণ দেওয়া হয়নি, কিন্তু বাংলার ক্ষেত্রে ব্যাকরণের পরিমাণটা বেশি ছিল। তো ডিপেন্ড করছে, আপনাকে দুভাবেই প্রস্তুত থাকতে হবে। সরাসরি ব্যাকরণের প্রশ্ন হতে পারে, অথবা সেই প্যাসেজটা থেকে ডাইরেক্ট কোশ্চেনও হতে পারে, এবং সেটা বোধগম্যতাটা ডিপেন্ড করছে আপনি খুব ভালো করে সেটা পড়ে, এবং এটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন কোয়েশ্চেন আনসার, তত বেশি ব্যাপারটাকে বুঝতে পারবেন। আবার এখানে একটা বড় প্যাসেজ দেওয়া হয়েছে। এই দেখুন, আমি যে বিষয়টা প্রথমে শুরুতে বলছিলাম, যে অনেকে সময় শেষ করতে পারেনি। ওই যে 15 সালের যে পরীক্ষাটা হয়েছিল, সময়টা একটা বড় ফ্যাক্টর ছিল। এই প্যাসেজটা এতটা পড়ে যারা ইংরেজিতে খুব একটা সাবলীল নন, তারা এটা পড়ে সেখান থেকে উত্তর করা, এটা অনেকের পক্ষে সম্ভব হয়। এই দেখুন অনেকটাই বড় প্যাসেজটা। এবার এই ক্ষেত্রে কি করতে হয়, যে কোনো প্যাসেজ যখন এরকম থাকে, আগে কোয়েশ্চেনগুলো করে নিতে হয়। কোয়েশ্চেনে কি জানতে চাওয়া হয়েছে সেটা আগে পড়ে নিতে হয়। তাহলে কি হয়, আপনি যখনই পড়ছেন, প্রথমবার পড়ার সময়তেই সম্ভাবনা থাকবে আপনি সেই উত্তরটা কোন জায়গাতে আছে সেটা বুঝতে পেরে গেলেন। কারণ আপনি উত্তরটা কী চাওয়া হয়েছে, পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে তারপরে যদি উত্তর করতে চান, সেটা আবার আপনাকে সেই জায়গায় ফিরে আসতে হয়। তো তার থেকে সহজ হচ্ছে আগে কোয়েশ্চেনটা পড়ে নেওয়া, তারপরে সেটাকে খোঁজা প্যাসেজের মধ্যে কোথায় কি আছে। এক্ষেত্রেও সেম, এখানে কোয়েশ্চেনটা সহজ ছিল, কিন্তু যেহেতু বড়, অনেকে সময় কুলিয়ে উঠতে পারেনি। আবার এখানে ইংরেজির ক্ষেত্রেও সেই পেডাগজি ব্যাপারটা আসবে, ঠিক যেভাবে পার্ট ডিভিশন করা আছে সেভাবেই কোয়েশ্চেন আসবে। কি প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, কমিউনিকেটিং আইডিয়া ইন রিটেন ফ্রম গ্রামার। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে হবে, পুরো অধ্যায়টা জানতে হবে। ইংরেজির যে পেডাগজি হয় সেই পোর্শনটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে। আচ্ছা, এরপরে
আমরা জিওগ্রাফি আর হিস্ট্রি পোর্শনে চলে আসবো, যেটা আমাদের সোশ্যাল সায়েন্সের পার্ট, সেটাতে চলে আসবো। এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তো কোয়েশ্চেনটা? আচ্ছা, ম্যাথ আর সায়েন্সের পোর্শন, এটা আমাদের প্রয়োজন নেই। যারা ম্যাথ সায়েন্সের আছেন তারা সোশ্যাল সায়েন্স। দেখুন, আমাদের জিওগ্রাফিতে প্রথমেই সোলার সিস্টেম রয়েছে সিলেবাসে। তো একদম সহজ প্রশ্ন, কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারো পৃথিবী পরিক্রমণ গতির ফলাফল কি। প্রথম, হ্যাঁ, প্রথম মানুষের আবির্ভাব হয় কোন মহাদেশে? হ্যাঁ। কর্কট ক্রান্তি রেখা যে অঞ্চলের উপর দিয়ে গেছে? কৃষ্ণনগর। একটু অ্যাকচুয়াল ইনফরমেশন এগুলো জানতে হবে একটু। হিমালয় যে শ্রেণীর পর্বতমালা, ঠিক আছে, হ্যাঁ, এগুলো বলার প্রয়োজন নেই। ব্যাঘ্র প্রকল্পের সূচনাকাল, এনভায়রনমেন্ট থেকে কিন্তু কোয়েশ্চেন হবে এরকম। কত সালে হয়েছিল প্রজেক্ট টাইগার? আপনার কথাটা একটু ব্রেক হয়ে আসছে, ভয়েস ব্রেক করে আসছে, শুনতে পেলাম না। না, 73। চাপমাপক যন্ত্র, একেবারে সহজ কোশ্চেন। হ্যাঁ, নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টি কি ধরনের হয়? পরিচলন। পৃথিবীর দীর্ঘতম নদ, মহাবৃত্ত কোনটা? মানে একটা শিশু শ্রেণীতে যদি পরীক্ষা হতো, একটা ক্লাস 7-8-এর বাচ্চারা যদি পরীক্ষা দিত, তাদের যে মানের কোয়েশ্চেন এখানে দেওয়া হয়েছে। কোনটা মহাবৃত্ত? দাদরা নগর হাভেলি, এটা সেই সময়কার, এখন তো একসাথে হয়ে গেছে দমন দিউ, দাদরা নগর হাভেলি, যাই হোক, কেন্দ্রশাসিত অঞ্চল। দেখুন, বিষয়টা হচ্ছে, আমি 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 শুধুমাত্র সেটার জন্য কোয়েশ্চেনটা আপনাদের দেখাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি, প্রশ্নের মান হয়তো এর থেকে আরেকটু কঠিন হবে বা মধ্যম মানের হবে, এটা একদমই সহজ কোয়েশ্চেন ছিল। সহজ কোয়েশ্চেন এলেও 150টা প্রশ্ন পুরোটা পড়ে ভালো করে আপনাকে বিচার করতে হবে। এইগুলো তো ডাইরেক্ট কোয়েশ্চেন, এখানে কোনো ইনডাইরেক্ট কোয়েশ্চেন নেই। সোশ্যাল সায়েন্স পোর্শনে সব ডাইরেক্ট কোয়েশ্চেন, আপনাকে জানলে আপনি জানেন, না জানলে আপনি জানেন না। কিন্তু যেখানে আপনাকে বিচার করতে হবে, পেডাগজি পোর্শন, বাংলা ইংরেজির ক্ষেত্রে আপনাকে কিছুটা বিচার বুদ্ধি কাজে লাগাতে হবে, লজিক্যালি অ্যানালিসিস করতে হবে, সেখানে কিন্তু কিছুটা সময় যাবে। এইগুলো না হয় আপনি সরাসরি উত্তরটা দিয়ে দিতে পারছেন, ঠিক আছে। এটা যেমন হিস্ট্রি থেকে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স থেকে এসছে কোয়েশ্চেন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে স্থাপন করেছিলেন? ডাইরেক্ট অ্যাকশন ডে, এটা কোথায় হয়েছিল? ডাইরেক্ট অ্যাকশন কোথায় হয়েছিল? একদম স্বাধীনতা সংগ্রামের থেকে। শেয়ার ফর্মুলার কে প্রস্তাব দিয়েছিলেন? আমার সোনার বাংলা, এটা কে রচনা করেছেন? মৌর্য বংশের শেষ রাজা। লিচ্ছবি দৌহিত্র কাকে বলা হতো? সকারি নামে কে পরিচিত? এই যে একদম ডাইরেক্ট কোয়েশ্চেন। আমি কোয়েশ্চেনের মানটার সাথে সাথে প্যাটার্নটাও বোঝাতে চেষ্টা করছি যে এইরকম ধরনেরই কিন্তু প্রশ্ন হবে। মানটা হয়তো একটু কঠিন হবে, কিন্তু ধরনটা এরকমই থাকবে। বলুন। জিওগ্রাফি হিস্ট্রি আমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আপ টু 8 পর্যন্ত ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স থাকে না। যেটা সেন্ট্রাল টেটের সিলেবাসে ওই দুটো পোর্শন থাকে, তার কারণ হচ্ছে সিবিএসসি এনসিআরটি যে সিলেবাস বা তাদের যে প্যাটার্ন, সেখানে ক্লাস 5-6 থেকেই ইকোনমিক্স আর পলিটিক্যাল সায়েন্স পড়ানো হয়।
তাদের সিলেবাসে সেই জন্য হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স থেকে কোয়েশ্চেন আসে। এখন যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এই দুটো সাবজেক্ট পড়ানো হয় না, সেই কারণে এই 15 সালের পরীক্ষাতে এই পোর্শনগুলো ছিল না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এইটা। আপনি যদি সেন্ট্রালের টেট পরীক্ষা দিতে যান, সেখানে আপনাকে ওই দুটো থেকেও প্রশ্ন করা হয়। কিন্তু যেহেতু এখানে আমাদের পড়ানো হয় না, সেই জন্য টেটেও সিলেবাসটা কিছুটা সংকুচিত করা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এগুলো আপনারা কম বেশি জানেন, আমি এগুলো সবই পড়াবো, প্রত্যেকটা টপিক ধরে ধরে। ঠিক আছে, যেহেতু একটা দিক নির্দেশ প্রয়োজন, সেজন্য আমি এটা কোয়েশ্চেনটা দেখাচ্ছি আপনাদের। এইখানে উত্তরগুলো দিতে পারবেন? বলুন। দেখুন কত সহজ কোশ্চেন দেওয়া হয়েছিল এই সময়। বায়ু দূষণের কারণ কি? হ্যাঁ, মালব। হুম। জাহাঙ্গীর। ইংলিশ খান উপাধি দেওয়া হচ্ছিল, হ্যাঁ। বেশ। 1813। 13। দেখুন দুটো দেওয়া আছে, হ্যাঁ। বেশ। না, ধননন্দ। নন্দবংশের উচ্ছেদ হলো, তারপরে তো চন্দ্রগুপ্ত মৌর্য এলেন। আলেকজান্ডার যখন আক্রমণ করেছিলেন তখন নন্দবংশ শাসন চলছিল, ধননন্দ। ঠিক আছে। বেশ। চেষ্টা করুন।
বেশ। হ্যাঁ, নরম বুদ্ধি, নরম বুদ্ধি, মডারেট। তাই গান্ধীজি, গান না, গান্ধীজি কোনোদিন শোনায়নি। এ সি দুটোই হবে। রামরাজ্যের কথাও বলেছে। না, 12, 12। নেদারল্যান্ড, ঠিক। বেশ। তো এখানে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্ন কীরকম এসেছিল, কী ধরনের। তো ওভারঅল একটা আইডিয়া দেওয়ার জন্য এবার হয়তো অনেকেই আপনারা পারতেন, বাকি অনেক কোয়েশ্চেনই আপনারা পারতেন। তো যাই হোক, হ্যাঁ, হ্যাঁ, দেখুন এটা তো, দেখুন এটা প্রথম বছর প্রথমবার টেট পরীক্ষাটা ছিল, তো সেক্ষেত্রে অনেকেরই বিষয়টা সম্পর্কে সেইভাবে খুব একটা পরিষ্কার ধারণা ছিল না। আরেকটা বিষয় হচ্ছে, এখন যেমন আপনি বুঝতে পারছেন যে এইটা হয়তো শেষ সুযোগ, এরপর আর কবে পরীক্ষা হবে জানি না, তখন সেই ব্যাপারটা তো ছিল না। তো অতএব যারা হয়তো সবে সবে পাশ করেছেন, অনেকে বিএড করছিলেন, বিভিন্ন জনের বিভিন্ন রকম মানসিকতায় পরীক্ষা দিতে গেছেন, তো সেই সেই জায়গাটা ছিল না, অনেকেরই অনেক খামতি ঘাটতি ছিল। যেহেতু এখানে নেগেটিভ মার্কিং থাকে না, সবচেয়ে বড় ব্যাপার। আর প্রশ্ন উত্তর কিছুটা গেস করা যায়, পেডাগজি তো করাই যায়। বাকি যে ফ্যাকচুয়াল অংশটা আছে সেটা আপনাকে পড়তে হবে, জানতে হবে, ঠিক আছে, সেটা হিস্ট্রি জিওগ্রাফি হোক বা আরও অন্যান্য পোর্শন, ফ্যাকচুয়াল প্রশ্নটা পুরোটাই জানতে হবে। তো হিস্ট্রি জিওগ্রাফি আমি ডিটেলে প্রত্যেকটা ক্লাস করাবো। হিস্ট্রি সিলেবাসটা অনেকটা বড়, জিওগ্রাফিটা অতটা বড় নয়, আপনারা দেখেছেন হয়তো, বা সিলেবাসটা আমি পাঠিয়ে দেবো আপনাদের আরেকবার। তো সেটার জন্য অনেক যে প্রচুর ইনফরমেশান লাগে বা প্রচুর আহামরি জ্ঞান দরকার হয় সেরকম নয়। আমি আবারও বলছি যে এরকমই প্রশ্ন 100% হবে এরকম নয়, প্রশ্ন হয়তো কিছুটা মধ্যম মানে কিছুটা কঠিন মানের হবে, কিন্তু এই রকম যে ধাঁচটা দেখতে পেলেন আপনারা, প্রশ্ন কিন্তু এই ধাঁচেই হবে। সুতরাং আপনাদের অ্যাপ্রোচটা সেরকম থাকবে, হালকাভাবে নেওয়ার কিছু নেই। আবার খুব বেশি অনেক বেশি ডেপথে গিয়ে একটা সাবজেক্টে অনেক বেশি সময় নষ্ট করার প্রয়োজন নেই। আপনারা প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে দেখবেন, এবং যে জায়গাতে যেমন ধরুন ব্যাকরণের জায়গাটা সেটাকে কভার করে নেওয়া, সেটা কিন্তু যথেষ্ট পরিশ্রমের কাজ, বাংলার ব্যাকরণ আবার ইংরেজির ব্যাকরণ, এবং এই হিস্ট্রি জিওগ্রাফির ফ্যাকচুয়াল অংশ, পেডাগজির ফ্যাকচুয়াল অংশ, সেগুলো কিন্তু আপনাকে ধরে ধরে খুব ভালো করেই করতে হবে। তো সেই কাজটা আপনারা করবেন, আমি যখন যেমন পড়াবো আপনারা সেই অ্যাপ্রোচে সেইগুলোকে ধরবেন, প্রয়োজন হলে লিখে রাখবেন, নোটস তো দেবই, সেইগুলো তার সাথে সাথে করবেন, এবং মক টেস্টও শুরু করব।
ঠিক আছে, এগুলো সবই চলবে একই সাথে। তো ওকে, আগামীকাল আমি আপনাদের হিস্ট্রিটা শুরু করব। একটা আইডিয়া দিয়েছিলাম ওভারঅল হিস্ট্রির, সেটা যদি না দেখে থাকেন দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তো আজকের ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার।